এখন দেখো, আমরা সেলুলার এজিংয়ের ক্ষেত্রে মোট 4 ধরনের মেকানিজমের নাম বলেছিলাম। একটাতে বলেছিলাম ডিএনএ ড্যামেজ, একটাতে বলেছিলাম আমাদের সেলুলার সেনেসেন্স, একটা হচ্ছে আমাদের নর্মাল যে প্রোটিন যে হোমোস্ট্যাসিস সেটা অল্টারেশন হয়ে গেছে, আর একটা আমরা বলেছিলাম যে নিউট্রিয়েন্ট সেন্সিং, সেখানে একটা অল্টারেশন হচ্ছে। সো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিএনএ ড্যামেজ নিয়ে কথা বলেছি। এই ক্লাসে পার্টিকুলারলি আমরা আলোচনা করতে চাই সেলুলার সেনেসেন্স নিয়ে। সো সেলুলার সেনেসেন্সের মূল ঘটনাটা কি? সো আমরা আমাদের সবাই জানি যে আমাদের যে সোমাটিক যে সেলগুলো আছে, এই সেলগুলো দেখা যাচ্ছে রেপ্লিকেটেড হয়, রাইট? একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, এভাবে রেপ্লিকেশন হতে থাকে। বাট এভাবে তারা কিন্তু আজীবন রেপ্লিকেটেড হতে থাকে, বা আজীবন একটা সেল থেকে দুইটা সেল, দুইটা থেকে চারটা সেল, এইভাবে মানে ফার্দার আমরা যেই সেলুলার প্রলিফারেশন, এটা যে সবসময় মানে লাইফ লং চলতে থাকবে, ইটস নট লাইক দ্যাট। একটা সময় গিয়ে সেই সেল সাইকেলটা অ্যারেস্টেড হয়। তাহলে এই যে আমি দেখতেছি যে আমাদের সেলুলার লেভেলে যে আমরা যে সেল সাইকেলগুলো দেখি, একটা সময় যে এই সেল সাইকেলটা থেমে যায়। এই যে সেল সাইকেল থেমে যায়, ব্যাপারটা তখন এমন হয় যে পার্মানেন্ট সিজেশন অফ সেল ডিভিশন, একটা সময় গিয়ে সেল আর ফার্দার ডিভিশন হয় না, একটা নন ডিভাইডিং স্টেটে সেটা আসলে গিয়ে থেমে যায়। এই যে একটা সেল ডিভিশন হচ্ছিল, বাট ডিভিশন হতে হতে একটা সার্টেন স্টেজে আসার পরে ডিভিশনটা বন্ধ হয়ে গেল। এই যে ডিভিশনটা বন্ধ হয়ে গেল, এই জিনিসটাই হচ্ছে আমাদের সেলুলার সেনেসেন্স বা রেপ্লিকেটিভ সেনেসেন্স, এভাবে বলা যেতে পারে যে একটা সময় গিয়ে যে নন ডিভাইডিং স্ট্যাটাসে চলে গেল, তখন আমি হয়তো বা রেপ্লিকেটিভ সেনেসেন্স এই টার্মটাও সেনেসেন্স এই টার্মটা ইউজ করতে পারি। বাট ওভারঅল সেলুলার সেনেসেন্স হচ্ছে এই যে নর্মাল সেলের একটা লিমিটেড ক্যাপাসিটি থাকে রেপ্লিকেশনের, বাট একটা সার্টেন নাম্বার অফ সেল ডিভিশন আলটিমেটলি এটা আসলে থেমে যায় এবং নন ডিভাইডিং স্ট্যাটাসে চলে আসে। সো কেন এই ঘটনাটা হচ্ছে? আমরা যদি আমাদের ডিএনএর দিকে তাকাই, বা ডিএনএ বাদ দিয়ে আমরা আমাদের ক্রোমোজোমের দিকে তাকাই, সো লিনিয়ার অবস্থায় যখন ক্রোমোজোমটা থাকে, এখন এটার একদম এন্ডের দিকে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে টেলোমেয়ার, রাইট? আমাদের এখানে টেলোমেয়ার থাকে। টেলোমেয়ারটা এক্স্যাক্টলি এটা আসলে কী জিনিস? এটা কিন্তু পার্ট অফ ডিএনএ। এখানে আমরা দেখি যে রিপিটেড সিকোয়েন্স অফ ডিএনএ, এখানে আমরা দেখি রিপিটেড সিকোয়েন্স অফ ডিএনএ, এইটাই আসলে টেলোমেয়ার গঠন করতেছে, বা ওইটাই টেলোমেয়ারের মধ্যে আমরা আসলে ওইটাই পাইতেছি, রিপিটেড সিকোয়েন্স অফ ডিএনএ, একদম লিনিয়ার ক্রোমোজোমের লাস্টের দিকে থাকে। এখন ঘটনা যেটা হয়, এটার একটা পার্টিকুলার ফাংশন আছে। তার মূল ফাংশন হচ্ছে আমাদের ক্রোমোজোমের যে ফিউশন বা ডিগ্রেডেশন, সেইটা থেকে সে আসলে প্রোটেকশন দেয়। বিকজ এইটার নিচের অংশ হচ্ছে লাইক আমাদের ফাংশনাল পার্ট অফ দ্য ডিএনএ বলা যেতে পারে, বাট এটা হচ্ছে আমাদের রিপিটেড সিকোয়েন্স অফ ডিএনএ, যেটা টেলোমেয়ার। সো টেলোমেয়ারের নিচে যদি আসি, এগুলো মোটামুটি আমাদের কাজের ডিএনএ। সো দেখা যাচ্ছে ওই যে কাজের যে পোর্শনটা আছে ডিএনএ, সেখানে যেন কোনো ফিউশন না হয় বা সেখানে যেন কোনো ডিগ্রেডেশন না হয়, সেই ব্যাপারটা থেকেই টেলোমেয়ার আসলে প্রোটেকশন প্রোভাইড করে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যখন সেল ডিভিশন হতে থাকে, অল্প অল্প করে এই টেলোমেয়ারের লেন্থ ছোট হতে থাকে। সেল যত ডিভিশন হতে থাকবে, আস্তে আস্তে করে এই টেলোমেয়ারের লেন্থ ছোট হইতে থাকবে। সো লাইক আগে এইরকম সাইজ ছিল, আস্তে আস্তে সাইজ কমতে থাকবে, সাইজ কমতে থাকবে, সাইজ কমতে থাকবে, এইভাবে টেলোমেয়ারের লেন্থ সময়ের সাথে সাথে আসলে শর্টেন্ড হইতে থাকে। প্রোগ্রেসিভলি টেলোমেয়ার বিকাম শর্টেন্ড। এখন যখন এটা একটা লেভেলে, এমন লেভেলে শর্ট হয়ে আসে যে একদম টেলোমেয়ারের নিচে যে ক্রোমোজোমের যে অংশটা ছিল, দেখা যাচ্ছে এটাকে আসলে ফার্দার প্রোটেকশন করা সম্ভব না। যখন এই স্টেজে চলে যায়, তখন আসলে এটা একটা সিগন্যাল প্রোভাইড করে, এবং সেই সিগন্যালের কারণে সেই সেল সাইকেলটা অ্যারেস্ট হয়ে যায়। সো ফার্দার সেল ডিভিশন আর সেইখান থেকে আসলে হবে না। সো এইটাই হচ্ছে আমাদের সেলুলার সেনেসেন্স, এবং এইভাবেই ফাংশনটা হয়। এখন সিমিলারভাবে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাই যদি হয় যে একটা সেল লিমিটেড নাম্বার অফ সেল ডিভিশনের পরে এটা থেমে যাচ্ছে, তাহলে ক্যান্সারের ক্ষেত্রে কী হয়? ক্যান্সারের ক্ষেত্রে তো কাইন্ড অফ মানে পেশেন্ট মরার আগ পর্যন্ত পারলে ক্যান্সার সেলগুলো ডিভাইডেড হতে 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 মানে অনেকগুলা ডিভিশন চলতেই থাকে, কোনো থামাথামি নাই। সো হোয়াট হ্যাপেন্স দেয়ার, সেইখানে যে ঘটনাটা হয়, সেইখানে আমরা যেটা দেখি টেলোমেয়ার তার লেন্থ
টেলোমেয়ার তার লেন্থ ধরে রাখতে পারে। এখন কোশ্চেন হচ্ছে টেলোমেয়ার কীভাবে তার লেন্থকে ক্যান্সার সেল এখানে ধরে রাখতে পারে, সেটা ধরে রাখার পেছনে একটা এনজাইম কাজ করে, তার মানে হচ্ছে টেলোমারেজ। টেলোমেরেজ একটা এনজাইম যেটা আসলে টেলোমেয়ারের লেন্থকে ধরে রাখে। কিভাবে সে কাজটা করে, এখানে আমরা দেখতে পাই যে বেসিক্যালি টেলোমেয়ার এখানে এসে নতুন করে নিউক্লিওটাইডগুলোকে অ্যাড করতে থাকে। লাইক প্রত্যেকটা সেল ডিভিশনের পরে কি টেলোমেয়ার লেন্থ আস্তে আস্তে ছোটো হচ্ছে না? ছোটো হওয়ার অর্থ কী, যে এখানে একটা নিউক্লিওটাইড ছিল যেটা আসলে সামহাউ সরে গেছে। সো ও যেটা করে যে নিউক্লিওটাইড যেটুকু চলে গেছে সেইটুকু সে অ্যাড করে দিচ্ছে, যেটুকু নিউক্লিওটাইড চলে গেছে সেইটুকু সে যুক্ত করে টেলোমেয়ার লেন্থটাকে সে মেনটেন করতেছে। সো টেলোমেরেজ একটা এনজাইম যেটা আসলে আমরা আলটিমেটলি নিউক্লিওটাইডকে সে ক্রোমোজোমের এন্ডে যুক্ত করতে থাকে এবং টেলোমেরেজের লেন্থকে সে ধরে রাখে। সো ইন কেস অফ কার্সিনোমা বা যে কোনো রকমের ম্যালিগন্যান্ট টিউমার, সেখানে আমরা আসলে দেখি যে এই টেলোমেরেজটা অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে এবং সেইটাই টেলোমেরের লেন্থকে মেনটেন করে এবং সেই জন্য সেল লাইক ইনফিনিট লেভেলে তার পটেনশিয়াল থাকে, সেল রেপ্লিকেশন বা সেল ডিভিশন চালাই যাবে, কোনো থামাথামি নেই। কিন্তু যেখানে ঘটনাটা ঘটতেছে না, সেখানে যখন এমন একটা লেভেলে টেলোমেরের লেন্থ চলে আসে যে সেটা আন্ডারলাইন ডিএনএ বা ক্রোমোজোমকে প্রোটেক্ট করতে আর পারতেছে না, তখন আসলে সেল সাইকেলটা অ্যারেস্ট হয়ে যায়। সো এইভাবে একটা সেনেসেন্স হচ্ছে, সেলুলার সেনেসেন্স হচ্ছে, এটা একটা ঘটনা। আর একটা ঘটনা আমরা দেখি, সেটা হচ্ছে টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিন অ্যাক্টিভেশন। সো দেখা যাচ্ছে যে আমাদের একটা লোকাস আছে, সেটা হচ্ছে CDKN2A। নামটা তোমাদের মুখস্থ রাখা আমি ম্যান্ডেটরি মনে করি, জাস্ট শুনে রাখো। সেটা হচ্ছে এই জিন থেকে কিছু টিউমার সাপ্রেসর জিন বা এই জিন থেকে কিছু টিউমার সাপ্রেসর আসলে প্রোডাক্ট তৈরি হয়। সো দেখা যাচ্ছে যে এরা যখন অ্যাক্টিভেটেড হয়ে যায়, তারাও এরকম সেল সাইকেলকে কন্ট্রোল করে। বেসিক্যালি G1 থেকে যে S ফেজ, এইখানে যেই মুভমেন্টটা হয় বা প্রোগ্রেশনটা হয়, এই প্রোগ্রেশনটাকে আসলে তারা রেগুলেট করে, কন্ট্রোল করে এবং কন্ট্রোলের মাধ্যমে তারা সেল সাইকেল পুরো ব্যাপারটাকে আসলে রেগুলেট করার চেষ্টা করে। এর পাশাপাশি P16 এটাও আসলে সেলের আনকন্ট্রোলড যে মাইটোজেনিক সিগন্যাল, সেগুলো থেকে সেলকে প্রোটেক্ট করে। সো এইগুলাও টু সাম এক্সটেন্ট কাজ করে। সো টিউমার সাপ্রেসর জি, তারাও আমাদের আসলে এই সেলুলার সেনেসেন্স বা এই যে সেলুলার যে ডিভিশনগুলো আছে, সেটাকে একটা টাইমে আসলে থামাইতে হেল্প করে। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আচ্ছা, তাহলে দুইটা মেকানিজম আলোচনা হয়ে গেল। থার্ড মেকানিজম হচ্ছে প্রোটিনস যে হোমিওস্ট্যাসিস, সেটা ডিফেক্টিভ। তাহলে সেলুলার লেভেলে আমাদের যেই সেইটা ডিফেক্টিভ বা সেখানে একটা প্রবলেম হচ্ছে। এটাও সেলুলার এজিংয়ে কীভাবে আসলে ফাংশন করে। সো বেসিক কথা হচ্ছে আমাদের যেই সেল, এখানে তো কিছু প্রোটিন আছে, তাই না? আমি অনেকটা বোঝানোর জন্য এভাবে বলি, আমাদের সেলের মধ্যে আমরা দুই ধরনের প্রোটিন, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোটিন আর একটা হচ্ছে ফাংশনাল প্রোটিন। এটা হচ্ছে আমি জাস্ট বোঝানোর জন্য বলি, এটা আবার তুমি পরীক্ষা খাতায় বলো না, জাস্ট বোঝার জন্যই করো যে আমাদের এখানে অনেক রকম প্রোটিন আছে যেগুলো কোনো না কোনো একটা এনজাইম হিসেবে কাজ করতেছে বা কোনো একটা হইতে পারে কোনো আয়ন চ্যানেল হিসেবে কাজ করে বা দেখা যাচ্ছে যে সিগন্যালিং পাথ হইতে হয়তো বা সেটা কাজ করতেছে। সো এরকম কিছু প্রোটিন থাকে যেটা আসলে একটা পার্টিকুলার ফাংশনাল এটা প্রোভাইড করে, একটা ফাংশন প্রোভাইড করে। আর কিছু কিছু প্রোটিন থেকে লাইক স্ট্রাকচার প্রোভাইড করতেছে, একটা স্ট্রাকচার তৈরি করতেছে, স্ট্রাকচারাল প্রোটিন। সো দেখা যাচ্ছে তাহলে সব রকম প্রোটিনই এখানে, অনেক রকম প্রোটিন আছে। এখন দেখো এই যে প্রোটিনগুলা, এটা একটা কারেক্টেড, একটা ফোল্ডেড, আমরা বলি যে কনফরমেশনে সেটাকে সেটা থাকতে হয় যেন সে অপটিমামভাবে তার ফাংশনটা প্লে করতে পারে। সো তার অপটিমাম ফাংশন প্লে করার জন্য তার একদম স্পেসিফিকভাবে কারেক্টলি ফোল্ডেড, আমরা এভাবে বলতে পারি যে কনফরমেশনে তাকে থাকতে হয়। সো সেলের জায়গা থেকে যেটা মেনটেন করতে হয় হোমিওস্ট্যাসিস, সেটা হচ্ছে এই কারেক্টলি ফোল্ডেড যে কনফরমেশন যেটা আছে, সেটাকে সে মেনটেন করে। অ্যাট দ্য সেম টাইম অন্য কোনো কারণে হইতে পারে কিছু প্রোটিন ডিগ্রেডেড হয়ে গেছে, অথবা মিসফোল্ডেড হয়ে গেছে, অথবা ড্যামেজড হয়ে গেছে, বা এখন আর সেটা দরকার নাই, কাজ ছিল, কাজ শেষ, খোদা হাফেজ। সো এই ধরনের প্রোটিনগুলোকে ডিগ্রেড করে ফেলতে হবে।
এগুলোকে বাইর করে ফেলবে, একটা বডি থেকে বাইর করে ফেলতে হবে। এখন বের করার অনেক সিস্টেম আছে, আমাদের অটোফ্যাজি আছে, লাইসোসোম সিস্টেম আছে, হ্যাঁ, তারপরে আমাদের উইবিকুইটিন প্রোটিওজোম সিস্টেম আছে। তাহলে বেশ কিছু সিস্টেমের মাধ্যমে তাদেরকে আমরা আসলে বডি থেকে আমরা এটাকে আসলে দেখা যাচ্ছে যে আলটিমেটলি গেট রিড অফ দ্যাট, সিম্পল কথা। তাহলে এখানে আমি কারেক্টলি ফোল্ডেড কনফার্মেশন যেটা, সেটাকে প্রমোট করব বা সেটাকে মেনটেন করব, আর এই ডিগ্রেডেড, মিসফোল্ডেড, ড্যামেজড এদেরকে আমি বাইর করে দিব বা এদেরকে আমি লাইক ডিগ্রেডেড করে দিব। তাহলে এটা একটা ব্যালেন্স থাকে। এখন হোমিওস্ট্যাসিসটা যখন ডিফেক্টিভ বলতেছি, তখন যেটা হচ্ছে এই কাজের প্রোটিনের সংখ্যা কমতেছে আর এই ডিফেক্টিভ প্রোটিনের সংখ্যা বাড়তেছে। নর্মাল যেই একটা ইকুইলিব্রিয়াম বা নর্মাল যে একটা সাম্যাবস্থা থাকার দরকার ছিল, সেটা আসলে চেঞ্জ হয়ে গেছে। এইটার পরিমাণ কমতেছে আর এইটার পরিমাণ বাড়তেছে। যখন এই ইমব্যালেন্সটা তৈরি হয়, সেটাও আমাদের সেলুলার এজিংয়ে আসলে ইফেক্ট রাখে। সো দেখা যাচ্ছে সেলুলার এজিং যখন হয়, সময়ের সাথে সাথে আমরা দেখবো যে মিসফোল্ডেড প্রোটিনের সংখ্যা বাড়তে থাকে, এবং আলটিমেটলি যদি এরকম হয় যে এরকম মিসফোল্ডেড প্রোটিন সংখ্যায় অনেক বেশি বেড়ে যায়, আলটিমেটলি এটা লাস্ট ফেট কি অ্যাপোপ্টোসিস হবে সেখানে। তাহলে সেল অটোমেটিক নিজে প্রোগ্রামড সেল ডেথ আমরা সেখানে হইতে দেখবো। সো এটাও সেলুলার এজিংয়ের প্রসেসের মধ্যে আসলে পড়ে। আরেকটা প্রসেস হচ্ছে আমাদের নিউট্রিয়েন্ট যে সেন্সিং, সেটা ডিসরেগুলেটেড। এটাকে আমি খুব সংক্ষেপে বলবো, সেটা হচ্ছে তাহলে ডিসরেগুলেটেড নেক্সট ক্লাসে আমরা ডিসরেগুলেটেড নিউট্রিয়েন্ট সেন্সিং নিয়ে কথা